প্রচুর অর্থ আর শয়তানি শক্তি হাসিলের জন্য আনন্দ তার নিজেরই ছোট্ট মেয়েটাকে ব্যবহার করতে শুরু করে। আর তার এসব নোংরা কালো জাদু সম্পর্কে যখন তার স্ত্রী জানতে পারে, তখন সে তার উপরেও চালাতে থাকে অমানবিক নির্যাতন। কিন্তু এই সব কিছু সহ্য করে মেয়েটির মা কি পারবে তাকে এই রাক্ষসরূপী বাবার হাত থেকে বাঁচাতে, নাকি নিজেই হবে তার ছোট্ট মেয়েটির মৃত্যুর কারণ? সেটাই দেখবো আজকের গল্প হানিতে, যেখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব রহস্য। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে কিছু লোকের একটা গ্রুপ দেখানো হয় যারা জঙ্গলের একটা দূরের এলাকায় যায়। আমরা দেখতে পাই অনেক দূরে যাওয়ার পর তারা সবাই মিলে একটা গুহাতে একত্রিত হয়। তাদের মধ্যে একজন মহিলা নেতা ছিল। সে ছিল তন্ত্রমন্ত্র এবং জাদুবিদ্যায় পারদর্শী। আসলে এই গ্রুপটা অন্য কমিউনিটি বানিয়ে এখানে থাকে আর তারা অন্য দেবতার পুজো করে। তাছাড়া তাদের পুজো করার পদ্ধতিও অনেক বেশি আলাদা। তাদের এই পুজোটা বেশ অদ্ভুত হয়। আমরা দেখতে পাই এই লেডি লিডার একটা লোকের মাথায় বারবার পাথর দিয়ে আঘাত করতে থাকে আর সেইভাবে মারতে মারতে তার মাথা থেকে রক্ত বের করতে থাকে। এরপর দেখা যায় সেই রক্তই খুব অদ্ভুত ভাবে ওই মূর্তির উপর চড়িয়ে দেয়। ব্যাপারটা ছিল খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দৃশ্য চলে যায় অনেক বছর পর 2010 সালে। আর এখান থেকে এই গল্পের আসল কাহিনী শুরু। এখানে আমরা আনন্দ নামের একটা লোককে দেখি। বর্তমানে আনন্দর চাকরির জায়গাতে তার সব কলিগ মিলে তাকে অনেক মারধর করতে থাকে, কারণ আনন্দ কাজ করার জায়গায় পুজো পাঠ করত আর অদ্ভুত অদ্ভুত সব রিচুয়ালস সারাক্ষণ করতে থাকতো। এসব তো তাদের কারোরই পছন্দ ছিল না। আর ঠিক এ কারণেই তার অফিসে থাকা স্টাফরা তার উপর বিরক্ত হয়ে যায় আর এভাবে মারপিট করে তাকে চাকরি থেকেই বের করে দেয়। আনন্দ কিচ্ছু বলতে পারে না। এরপর যখন আনন্দ তার বাসায় ফেরে, তখন তার ওয়াইফ ললিতা তার কাছে আসে আর জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তার শরীরে এত মারপিটের দাগ কিভাবে এলো, তাছাড়া সে আজ এত দ্রুত বাসায় কেন চলে এসেছে, কি হয়েছে? এখানে আমরা জানতে পারি এই আনন্দ এবং ললিতার লাভ ম্যারেজ হয়েছিল আর বিয়ের কিছু বছর পরেই তাদের একটা মেয়েও হয়। তার নাম হলো মারিয়া। তো এখানে আনন্দ মন খারাপ করে বলতে থাকে যে তার চাকরি চলে গেছে আর এটার জন্য সে তার মেয়ের উপরই অভিযোগ দিতে থাকে। সে বলতে থাকে যে যখন থেকে তার এই মেয়ে জন্ম নিয়েছে তখন থেকে আনন্দর খারাপ সময় শুরু হয়ে গেছে। বোঝাই যায় আনন্দ তার মেয়েকে খুব একটা পছন্দ করে না। কিন্তু এইসব কথা তো ললিতার ভালো লাগে না। সেই কথা শোনার সাথে সাথে তাকে বকতে থাকে আর বলতে থাকে যে শুধু শুধু সে যেন তার নিজের কাজের জন্য তাদের মেয়েকে দোষ না দেয়। সে আগে এটা তাদেরকে জানাক যে সে কি করেছে আর তার গায়ে এত আঘাতের দাগ কিভাবে আসলো। আনন্দ তখন কিচ্ছু বলে না, চুপচাপ ঘরের ভেতরে গিয়ে দেয়ালে লাগানো ভগবানের সব ছবি নামিয়ে ফেলে। এরপর সেই জায়গায় কোনো অন্য দেবতার ফটো লাগিয়ে দেয়। আসলে গল্পের শুরুতেই আমাদেরকে এই গুফার কমিউনিটিকেই দেখানো হয়েছিল আর আনন্দ সেই কমিউনিটিরই একজন মেম্বার ছিল আর সেও ওই মূর্তিরই পূজা করত। এরপর দৃশ্য চলে যায় 2019 সালে। আমরা দেখতে পাই যে আনন্দ এখনো কোনো চাকরি করছে না। এত বছর পর্যন্ত সে এদিক ওদিক সারাক্ষণ ঘুরে বেড়ায় আর খুবই অদ্ভুত পূজা পাঠ এবং রিচুয়াল করতে থাকে। তার তো চাকরি বাকরি করার কোনো ইচ্ছাই দেখা যায় না। আর এইদিকে সংসারটা তো চালাতে হতো, তাই সংসার চালানোর জন্য ললিতা একটা স্কুলের টিচারের চাকরি করতে শুরু করে আর সেই স্কুলে তাদের মেয়ে মারিয়াও পড়তো। এভাবেই তাদের জীবন কাটছিল। এরপর একদিন যখন আনন্দ বাইরে থেকে বাড়িতে ফেরে, তখনই ললিতা তাকে বলতে থাকে যে সেও যেন একটা চাকরি করে, কারণ শুধুমাত্র ললিতার ইনকাম দিয়ে সে তাদের সংসারটা ঠিক করে চালাতে পারছে না। তাছাড়া দোকানে অনেক টাকা বাকি হয়ে গেছে, দোকানদার বারবার টাকা চাওয়ার জন্য আসছে। এসব শুনে আনন্দ তাকে বলতে থাকে যে সে যেন কিছুদিন আরেকটু অপেক্ষা করে, এরপরই তাদের কাছে অগণিত টাকা চলে আসবে। কিন্তু ললিতা তাকে বলে তার অনেক বেশি টাকা লাগবে না, সে শুধু আনন্দ এবং তার মেয়ের সাথে মিলে একটা ভালো আর সুখী জীবন কাটাতে চায়। এই কথা শুনেই তো আনন্দ রেগে যায় আর ললিতাকে অনেক মারধর করতে থাকে। লোকটা আসলেই খুবই অদ্ভুত। কিন্তু তখনই কলোনির অনেকগুলো লোক তাদের ঘরের বাইরে এসে হাঙ্গামা করতে থাকে, কারণ তারা অলরেডি জেনে গিয়েছে যে আনন্দ প্রতিদিন রাতে কোনো একটা জায়গায় গিয়ে কিছু অদ্ভুত অদ্ভুত পূজা পাঠ করে আর তান্ত্রিকের মতো করে কাজও করছে সে। তারা সবাই এটাই বিশ্বাস করছিল যে আনন্দর এই কাজের জন্য অন্য লোকেদের ঘর পরিবারের উপর খারাপ প্রভাব পড়ছে। তাই এই কলোনিওয়ালারা আনন্দর বাড়ির মালিককে বলতে থাকে যে তারা যেন যত দ্রুত সম্ভব তত দ্রুত আনন্দর পরিবারকে এখান থেকে বের করে দেয়। তারা একদমই আনন্দকে মেনে নিতে পারছে না, তারা এদের সাথে থাকতে পারবে না। তাদের এসব কথাবার্তা শুনে বাড়ির মালিক তখন আনন্দকে বলতে থাকে যে সে যেন অন্য কোনো ঘর খুঁজে নেয়, কারণ সে কলোনির এই লোকেদের
নিজেদেরকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। সে এখানে থাকলে তারও সমস্যা হবে। এরপরই আমরা দেখতে পাই 1 সপ্তাহের মধ্যেই আনন্দ তার পরিবারকে নিয়ে অন্য একটা ঘরে শিফট হয়ে যায়। এরপর দৃশ্য এখান থেকে 2022 সালে আসে। এখানে আমরা দেখতে পাই ললিতার পরিবার যেই ঘরে থাকে সেই ঘরের উপরের তলায় একজন মিউজিক টিচার এবং তার বাবা থাকার জন্য আসে। ওই মিউজিক টিচারের গান শুনে ললিতা অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়, কারণ সে খুব সুন্দর গান গায়। ললিতার তার গান এতটাই ভালো লাগে যে সে তার মেয়ে মারিয়াকে নিয়ে উপরের তলার তাদের ঘরে চলে যায়। এরপর দেখা যায় কোইন্সিডেন্টলি এই মিউজিক টিচারও সেই স্কুলে পড়ানোর জন্য যায় যেখানে ললিতা একজন টিচার ছিল। ললিতা মিউজিক টিচারকে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন তার মেয়েকেও একটু গান শেখায়। এই কথা শুনে টিচার হেসে বলতে থাকে যে ঠিক আছে, সে অবশ্যই তাকে গান শেখাবে। সে তার কাজের মধ্যে থেকে প্রতিদিন আধা ঘন্টা করে সময় বের করবে আর মারিয়াকে মিউজিক শেখাবে। এরপর যখন টিচার ললিতার কাছে তার হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে তখন ললিতা তাকে মিথ্যা কথা বলে। সে বলে যে তার হাজবেন্ড একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর সে বাসাতে বসেই তার অফিসের কাজগুলো করে, অফিসে যাওয়ার প্রয়োজন পড়ে না। এদিকে আনন্দ ঘরে বসে না জানি কি কি অদ্ভুত জিনিস করতে থাকে, কখনো কোনো মন্ত্র, কোনো ডেট এগুলো লিখতে থাকে। এরপরে আমাদেরকে একদিন দেখানো হয় শরৎ নামের একজন লোক আনন্দর বাড়িতে যায় আর তারা দুজন মিলে কিছু স্পেশাল কাজ নিয়ে কথা বলতে থাকে। শরৎ এখানে বলতে থাকে যে কিছুদিন পরে ওই কাজ শুরু হয়ে যাবে আর এই কাজের জন্য সেই আনন্দকে সিলেক্ট করেছে, কারণ আনন্দর কাছে একটা মেয়ে আছে। তার মেয়ে থাকার কারণেই সেই কাজ পাচ্ছে। শরতের পর আনন্দকে আরো বলতে থাকে যে যদি আনন্দ এই কাজ করে তাহলে তাকে অনেক টাকা দেওয়া হবে। আনন্দ এসব শুনে বলতে থাকে যে প্রথমে তাকে তার ওয়াইফ ললিতাকে মানাতে হবে, তারপর দেখা যাবে কি হয়। এইসব কথা ললিতা চুপচাপ শুনতে থাকে, কিন্তু সে বুঝতে পারছিল না যে এই দুজন কার ব্যাপারে কথা বলছে আর কি নিয়ে কথা বলছে। এরপরই শরৎ চলে যাওয়ার পর ললিতা আনন্দর কাছে প্রশ্ন করে যে কি ব্যাপার, এত রাতে কোন লোক তার সাথে দেখা করতে এসেছিল আর সে তাদের বাসায় কেন এসেছিল, আর আনন্দ কি আবার ওই পূজা পাঠ করা শুরু করে দিয়েছে। ললিতা তাকে আরো বলে যে সে যেন এই কাজগুলো এখন বন্ধ করে দেয়। সে তো এখানে অনেক জোরে জোরে কথা বলতে থাকে আর আনন্দ তখন তার মুখ বন্ধ করার জন্য চেষ্টা করতে থাকে। সে তাকে বলতে থাকে যে সে যেন আস্তে কথা বলে, বাইরের লোকেরা শুনে ফেলবে। এরপর সে ললিতাকে আরো মারধর করতে থাকে, কিন্তু সেই সময়ই তাদের উপরের তলায় থাকতে আসা মিউজিক টিচার এবং তার বাবা তাড়াতাড়ি করে আনন্দর বাড়িতে চলে আসে আর জিজ্ঞেস করে যে এত রাতে তাদের বাসা থেকে অনেক আওয়াজ পাওয়া যাচ্ছে, এটা কিসের আওয়াজ, তারা কি ঝগড়া মারপিট এগুলো করছে? তখন আনন্দ বলে এটা তাদের হাজবেন্ড ওয়াইফের ঘরের ব্যাপার, তাই তারা যেন এত চিন্তিত না হয়। এই কথা শুনে টিচারের বাবা বলে যে হাজবেন্ড এবং ওয়াইফের ভেতরে ছোটখাটো ঝগড়া হতেই পারে, কিন্তু বাচ্চার সামনে ভাবে ঝগড়া করা মোটেও ঠিক না, তাই আনন্দ যেন এই সব বিষয়গুলো একটু খেয়াল রাখে। এরপরে ওই মিউজিক টিচার মারিয়াকে তাদের বাড়িতে আজকে রাতে থাকার জন্য নিয়ে যায়। পরদিন সকালে স্কুলে যাওয়ার পর মিউজিক টিচারের ললিতার সাথে দেখা হয় আর সে তার কাছে আগের দিন রাতের ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে। সে জিজ্ঞেস করে যে কি কারণে তাদের মধ্যে এত ঝগড়া হলো। ললিতা তো এখানে তাকে পরিষ্কার ভাবে কিছুই বলে না, শুধু বলতে থাকে যে এমন ঝগড়া তো তাদের বাড়িতে হতেই থাকে, আর তাছাড়া সে তাকে অনুরোধ করতে থাকে যে সে যেন তাদের ঝগড়ার বিষয়টা আর কারো সাথে শেয়ার না করে। মিউজিক টিচার তখন বলে সে এতটাও ইম্যাচিউর না, তাই ললিতাও যেন এটা নিয়ে চিন্তা না করে। কিছুক্ষণ পরেই দেখা যায় মারিয়া তার মা ললিতার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে যেন তাকে পরবর্তীতে কোনোদিন মিউজিক টিচারের বাসায় না পাঠায়, কারণ আগের দিন রাতে সে যখন সেখানে ঘুমাতে গিয়েছিল তখন ওই মিউজিক টিচারের বাবা তার শরীরে খারাপ ভাবে টাচ করেছে। এখন এই কথা শুনে তো ললিতা ভেতর থেকে একেবারে ভেঙে যায়, কিন্তু এই কথা মিউজিক টিচারকে সে জানায় না, কারণ তার মনে হয় যে সে যদি এটা বলে দেয় তাহলে মিউজিক টিচার তার বাবাকে নিয়ে অনেক লজ্জা পাবে। এরপর সেদিন রাতেই যখন আনন্দ ছাদে বসে মদ খাচ্ছিল তখন ললিতা তার কাছে যায় আর তাকে বলতে থাকে যে আজকের পর থেকে তারা দুজন ভালো করে জীবন কাটাবে, তারা কখনোই তাদের বাচ্চার সামনে ঝগড়া করবে না, কারণ তাদের ঝগড়ার জন্য মারিয়ার মেন্টাল হেলথ অনেক খারাপ হয়ে যাচ্ছে। সে সারাটাক্ষণ কান্নাকাটি করতে থাকে। এখন তার এই কথা শুনে আনন্দও তাদের সহমত জানাতে থাকে আর বলতে থাকে যে আনন্দও এটাই করতে চায়, কিন্তু তার আগে তাদেরকে একটা শেষ কাজ করতে হবে, আর ওই শেষ কাজ করার পরেই তাদের জীবন একদম পাল্টে যাবে। এরপর আনন্দ ললিতাকে বলতে থাকে যে সে শুধু 10 দিনের জন্য বাইরে যাবে আর ললিতাও যেন এই 10 দিনের জন্য কোথাও ভ্যাকেশনে চলে যায়, কিন্তু ললিতা তাকে বলে যে ভ্যাকেশনে না,
না, বরং সে গুরুজির আশ্রমে যাবে। এভাবে আনন্দ তার কথাও মেনে নেয় আর তাকে বলে যে ঠিক আছে। এরপর যখন তারা ফিরে আসবে ততক্ষণে তাদের ভাগ্য একদম পাল্টে যাবে। এরপরে দেখানো হয় পরবর্তী দিন ললিতা মারিয়াকে নিয়ে একটা গুরুজির আশ্রমে পৌঁছে যায়, যেখানে আচারিয়া নামের একজন লোক তাদেরকে তাদের রুম দেখিয়ে দেয় আর তাদেরকে বলতে থাকে যে যখন গুরুজির কাছে সময় থাকবে তখনই সে গুরুজির সাথে তাদের পরিচয় করিয়ে দিবে। এখন এই সময়ের মাঝে ললিতার যে সকল জিনিসের প্রয়োজন ছিল সে সেই সবকিছু আচারিয়ার কাছে গিয়ে চাইতে থাকে, কিন্তু ঠিক করে মেলামেশা এবং মজা করার কারণে মারিয়া সেখানে থাকা আচারিয়ার অনেক ক্লোজ হয়ে যায় আর তাকে ভালোবেসে মামা মামা বলে ডাকতে থাকে। এখানে আমরা জানতে পারি এই আচারিয়াও একজন অনাথ লোক ছিল। একটা দুর্ঘটনায় তার পরিবারের সবগুলো সদস্য মারা যায় আর তখন থেকে সেই গুরুজির সেবা করতে করতে তার জীবন অতিবাহিত করছে আর সে এখানেই থাকে। তো পরবর্তী দিন আচারিয়া ললিতা এবং মারিয়াকে গুরুজির কাছে নিয়ে যায়। এখানে গুরুজি ললিতাকে দেখে বলতে থাকে যে তার মনে অনেক বেশি চিন্তা আছে তাই না, কিন্তু সে যেন কোনো চিন্তা না করে, সবকিছু ঠিক হয়ে যাবে। তাছাড়া সে আরো বলতে থাকে যে ললিতা যেন দেবতাদের পুজো করতে থাকে আর সবসময় ঈশ্বরের কাছাকাছি থাকার চেষ্টা করে এবং সে যেন তার বাচ্চাকে রক্ষা আর দেখাশোনা করে। ললিতাও তখন গুরুজির কথা শুনে মনের মধ্যে আশা খুঁজে পায় আর তার কথা মতো তার মেয়ের ভালো করে খেয়াল রাখতে শুরু করে। এরপর থেকে ললিতা এবং মারিয়া এই আশ্রমে পরবর্তী 10 দিন ধরে থেকে পুজো পাঠ এবং আরাম করতে থাকে আর সেখানে থাকা সবার সাথে একদম মিলেমিশে যায়। আমাদেরকে এরপর আচারিয়াকে দেখানো হয় সে কাঠ দিয়ে ছোট ছোট খেলনা বানিয়ে সেগুলো মারিয়াকে দিত। মারিয়া এই খেলাগুলো খুব বেশি পছন্দ করত। সে আচারিয়ার প্রতি অনেক বেশি খুশি হয়ে যায় আর এর মাধ্যমে তারা দুজন একে অপরের আরো ক্লোজ হয়। মারিয়া আচারিয়ার সাথে খেলাধুলা করতে অনেক পছন্দ করত। এরপরে আমাদেরকে কিছুদিন পরে দৃশ্য দেখানো হয়। আমরা আনন্দকে দেখতে পাই সে ওই আশ্রমে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে ললিতা এবং মারিয়ার সাথে দেখা করে আর তাদেরকে বলতে থাকে যে সে তাদের জন্য অনেক বড় এবং খুবই ভালো একটা ঘর খুঁজে নিয়েছে, তারা এখন থেকে সেখানেই থাকবে। তারা এসব নিয়ে কথা বলছিল তখনই আচারিয়া সেখানে আসে আর মারিয়াকে তার বানানো আর একটা খেলনা দেয়। আচারিয়া তাদের দরজার সামনে এসে বলতে থাকে যে সে শুনেছে যে তারা নাকি আজকে আশ্রম থেকে চলে যাবে। আচারিয়া কি কখনো কখনো তাদের বাড়িতে যেতে পারে, কারণ মারিয়াকে সে অনেক মিস করবে। তার সাথে দেখা করতে যাওয়ার জন্যই আচারিয়া এই কথা বলছিল, কিন্তু আনন্দ এটাতে একদমই মানা করে দেয়। সে বলতে থাকে যে এটার কোনোই প্রয়োজন নেই, সে নিজেই মারিয়াকে মাঝে মাঝে আশ্রমে নিয়ে আসবে। এরপরই আমরা দেখতে পাই আনন্দ আসলেই তার মেয়ে এবং ওয়াইফকে অনেক বড় একটা ঘরে নিয়ে আসে, যেখানে আগে থেকেই শরৎ নামের সেই লোকটা উপস্থিত ছিল। তারা তখন এই বড় বাড়িটা ঠিকঠাক করার কাজ করছিল। সেখানে আমরা রাগিনী নামের একটা মহিলাকেও দেখি, সেও এখন থেকে এখানেই থাকবে মারিয়া এবং ললিতার দেখাশোনা করার জন্য। তো এর কিছু সময় পরেই শরৎ আনন্দকে একটা বিশেষ কাপড় দেয় আর তাকে বলতে থাকে যে কাপড়ের সাথেই সে যেন মারিয়াকে প্র্যাকটিস করায় আর বাকি সবকিছু রাগিনী মারিয়াকে শিখিয়ে দিবে। তারা কিসের ব্যাপারে কথা বলছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। রাত হলে ললিতা আনন্দকে জিজ্ঞেস করে যে সে তাকে বলেছিল যে 10 দিন পরে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সে তাদেরকে হঠাৎ করে এই অদ্ভুত বাড়িতে কেন নিয়ে এসেছে। সে তখন আরো বলতে থাকে যে তার এখানে থাকা লোকগুলোকে দেখে অনেক বেশি ভয় করছে, তাদেরকে একদমই সুবিধার কেউ বলে মনে হচ্ছে না। তাছাড়া তার আরো মনে হচ্ছে যে সে নিজের বাচ্চা মারিয়াকে কোনো ভয়ঙ্কর রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে, তার উপর কোনো ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। কিন্তু তখন আনন্দ তাকে বুঝিয়ে বলতে থাকে যে মারিয়াকে দিয়ে তাদের একটা ছোট কাজ করাতে হবে আর এই কাজ করার পর থেকেই তাদের ভাগ্য একদম পাল্টে যাবে। তাদের কাছে অনেক অনেক টাকা আসবে, তারা স্বাচ্ছন্দ্যে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। সে আরো বলে যে এই কাজ করার জন্য নাবালিক ছোট বাচ্চাদেরই প্রয়োজন আর এই শরৎ তাকে স্পেশালি এই কারণেই নির্বাচন করেছে, কারণ তার কাছে একটা ছোট বাচ্চা মেয়ে আছে। এই কথা বলতে বলতেই শরৎ তাকে অ্যাডভান্স যে টাকা দিয়েছিল সেই টাকা সে ললিতার হাতে রেখে দেয়। সেখানে অনেকগুলো টাকা ছিল। হঠাৎ করে এতগুলো টাকা দেখে ললিতা তো অনেক বেশি অবাক হয়ে যায়। আনন্দ তখন তাকে বলতে থাকে যে এই কাজ শেষ হওয়ার পরে তাকে আরো টাকা দেওয়া হবে। তাই ললিতা যেন একদমই চিন্তিত না হয়, তার এত চিন্তা করার কোনোই কারণ নেই। তাদেরকে এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। এখান থেকে দৃশ্য চলে যায় পরবর্তী দিন। আমাদেরকে সেখানে ললিতাকে দেখানো হয় সে সকালে উঠে মারিয়াকে বলতে থাকে যে মারিয়া আজ আনন্দ অর্থাৎ তার বাবার সাথে বাইরে যাবে আর তার বাবা তাকে যা যা করতে বলবে সে যেন তাই তাই করে, একদম লক্ষ্মী মেয়ের মতো যেন সে তার সব কথা শোনে। কিন্তু মারিয়া কেন যেন যেতে চাচ্ছিল না। তবে এরপরই আনন্দ মারিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। সে প্রথমেই চলে আসে সেই জঙ্গলের মধ্যে থাকা গুহাতে, যেখানে কিনা আমাদেরকে গল্পের শুরুতে সেই অন্যরকম দেবতার কমিউনিটিকে দেখানো হয়েছিল। তারা সেখানে বসেই পুজো করছিল। তো সেখানে আনন্দ মারিয়াকে সেই লেডি লিডারের কাছে নিয়ে যায়। লেডি লিডার
মারিয়াকে দেখে তাকে আশীর্বাদ দিতে থাকে। সেখান থেকে এরপর আনন্দ মারিয়াকে নিয়ে অন্য একটা জায়গায় যায়, যেখানে একটা লোক একটা থলির ভিতরে কিছু একটা রেখে মারিয়ার হাতে দিয়ে যায়। সে যখন এটা করছিল তখন মারিয়া খেয়াল করে যে থলের ভেতরে কিছু একটা নড়ছে, যেটাকে দেখে মারিয়া অনেকটা ভয় পেয়ে যায়। কিন্তু নিয়ম এটাই ছিল যে এই থলেকে মারিয়া ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না, আর এটাকে কোনোভাবেই মাটিতে রাখা যাবে না। মারিয়াকে এটা সবসময় হাতে করে ধরে রাখতে হবে। এর জন্য তখন আনন্দ মারিয়াকে সাহস দিয়ে বলতে থাকে যে এটা ধরলে কিছুই হবে না, তার বাবা তার সাথেই রয়েছে, তাই সে যেন একদমই ভয় না পায় আর এটাকে যেন ধরে রাখে। এই বলেই সে মারিয়াকে থলেটি ধরার জন্য বলতে থাকে। মারিয়াও তখন তার বাবার কথা মেনে থলেটা তার হাতে নিয়ে নেয়। এরপরই সেখান থেকে তারা দুজন আবারও তাদের ঘরে ফিরে আসে। তখন আমরা জানতে পারি যে আসলে এই থলের মধ্যে একটা কালো রঙের বিড়াল ছিল। এখানে শরৎ আগে থেকেই এই বাড়ির একটা রুমকে প্রস্তুত করে রেখেছিল, আর নিয়ম অনুযায়ী বিড়ালকে সেই রুমের মধ্যে রাখার পরে মারিয়াকেও কিছুদিনের জন্য এই বিড়ালের সাথে এই রুমের মধ্যেই থাকতে হবে, অর্থাৎ সেই রুমেই বসতে হবে আর সেই রুমেই ঘুমাতে হবে। একদমই বাইরে বের হওয়া যাবে না, সেখানে বসেই খেতে হবে। তাছাড়া বাইরের কারোর সাথে দেখাও করা যাবে না। এ কারণেই প্রায় 10 দিন পর্যন্ত মারিয়া তার মায়ের সাথে দেখা করতে পারে না। ললিতাও তো এদিকে তার জন্য ছটফট করছিল। সময়ে সময়ে রাগিনী ওই রুমের মধ্যে এসে বিড়ালের জন্য দুধ রেখে যায় আর মারিয়ার জন্য খাবার রেখে যায়। এখন এরই মধ্যে রাগিনী মারিয়াকে কিছু বিশেষ প্র্যাকটিসও করাতে থাকে, যেমন একটা কাপড় দিয়ে বিড়ালের আকার বানানো, যেটা দেখে কিনা কোনো ডার্ক রিচুয়ালের অংশ বলে মনে হচ্ছিল। মাঝে মাঝে আনন্দও এসে মারিয়াকে এসব বিষয়গুলো শিখিয়ে দিত। এরপরই কিছুদিন পর হঠাৎ করে এই বিড়ালটা অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এটা শুনে আনন্দ তাড়াতাড়ি করে সেই রুমের কাছে চলে আসে, আর তখনই আমরা দেখতে পাই আনন্দ এবং রাগিনী মিলে ওই রুমের ছাদের সাথে একটা দড়ি বেঁধে রেখেছে, আর মারিয়া এগুলোর কিছুই বুঝতে পারছিল না। আনন্দ তখন মারিয়াকে বুঝিয়ে বলতে থাকে যে যখন সময় হবে তখন আনন্দ মারিয়াকে বলবে, আর তখন মারিয়াকে দড়িটাকে টানতে হবে। এরপর আনন্দ রাগিনীকে শরৎকে এখানে কল করে ডাকার জন্য বলে। সে তখন বাড়িতে ছিল না। রাগিনী তখন বাইরে বেরিয়ে আসে আর নিজে খুবই অদ্ভুত ধরনের একটা পূজার অনুষ্ঠান করতে শুরু করে। এখানে আমাদেরকে দেখানো হয় এই রুমের মধ্যে থাকা বিড়ালটা অনেক বেশি উত্তেজিত হয়ে পড়েছে। সে একভাবে লাগাতার দেয়ালের উপর আঁচড় দিতে থাকে আর অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপরই মারিয়া তার বাবার কথা মতো বিড়ালের গলায় একটু দড়ি লাগিয়ে দেয়, আর এর কিছুক্ষণ পরেই সেখানে থাকা বিড়ালটা কিছু বাচ্চা জন্ম দেয়। যখনই বিড়াল এমনটা করে তখন আনন্দ জানালা থেকে এমনটা দেখে ওই দড়িটা টেনে ধরতে থাকে আর বিড়ালটাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। বিড়ালটা তো সেখানেই মারা যায়। এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে সে তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এর কিছুক্ষণ পরে রাগিনী মারিয়াকে আবারও সেই রুমের মধ্যে নিয়ে যায়, যেখানে মাটির উপরে বিড়ালের নবজাতক বাচ্চার আশেপাশে কিছুটা রক্ত পড়েছিল। এরপরই তারা মারিয়াকে আগে থেকে শিখিয়ে দিয়েছিল যে তাকে এই রক্ত একটা বাটিতে তুলতে হবে। মারিয়াও তখন সেই রক্ত নিয়ে একটা বাটিতে জমা করতে থাকে। রক্ত জমা করা হয়ে গেলে শরৎ বাটি নিয়ে বাইরে আসে আর একটা বিশেষ পূজা করতে শুরু করে। কিন্তু এখনো এটা পরিষ্কার ছিল না যে তারা এই বিড়ালের রক্ত এবং এরকম অনুষ্ঠান থেকে আসলে কি হাসিল করতে চায়। এ ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো। এর পরদিন আমাদেরকে দেখানো হয় আনন্দ একজন লেডি ডাক্তারকে টাকা দিয়ে তাদের বাসায় ডেকে আনে, যাতে করে সে ললিতার চেক আপ করতে পারে। ডাক্তার ললিতাকে দেখে তাকে কিছু ইনজেকশন লাগিয়ে দিতে থাকে, যাতে করে তার মেন্টাল কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যায়। এরপরে এই ডাক্তার তাদেরকে বলতে থাকে যে ইনজেকশনের পরে ললিতা অনেক বেশি আক্রমণাত্মক টাইপের আচরণ করতে শুরু করবে আর তাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে, তা না হলে সে যে কোনো কিছু করে ফেলতে পারে। এভাবেই যখন যখন ডাক্তার ললিতাকে ইনজেকশন লাগায় তখনই ললিতা বেহুশ হয়ে যায়, আর তার জ্ঞান ফিরে আসার পরে সে আসলে অনেক বেশি পাগলের মতো আচরণ করতে থাকে। অন্যদিকে এই সবকিছু লুকিয়ে লুকিয়ে মারিয়া দেখছিল। এসব দেখে তার তো অনেক বেশি ভয় লাগে, যার জন্য সে তাদের কাছে ভয়তে কোনো কিছু জিজ্ঞাসাও করতে পারে না বা কোনো কিছু বলতেও পারে না। শুধু এটুকুই না, যখন সে তার মায়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে তার কাছে যাওয়ার চেষ্টা করে তখন রাগিনী তাকে আটকে দেয় আর তাকে বলতে থাকে যে তার মায়ের শরীর একদমই ভালো নেই, সে অনেক অসুস্থ, তাই সে তাকে দেখার জন্য ভেতরে যেতে পারবে না। তাই সে তার মায়ের কাছেও যেতে পারছিল না। কিন্তু এরপর একদিন রাতের বেলা দেখা যায়, যখন মারিয়া ঘুমিয়েছিল তখন হঠাৎ করেই সে সেখানে নিজেরই মতো দেখতে একটা মেয়েকে দেখতে পায়। তাকে দেখে মারিয়া অনেক অবাক হয়ে যায় আর তার কাছে জিজ্ঞেস করে যে সে কে। তখন মেয়েটা তাকে জবাবে বলতে থাকে যে মারিয়া তাকে নিজের বোন মনে করতে পারে। তখন মারিয়া তার কাছে তার নাম জিজ্ঞেস করলে মেয়েটা বলতে থাকে যে তার কোনো নাম নেই, কিন্তু যদি মারিয়া চায় তাহলে তাকে একটা সুন্দর দেখে নাম দিতে পারে। তখন মারিয়া তাকে বলে যে ছোটবেলায় তার মা তাকে হানি বলে ডাকতো আর তার কাছে এই ডাক নামটা অনেক বেশি ভালো লাগতো, তাই সেই মেয়েটির নাম হানি রাখবে। এটা শুনে ওই মেয়েটা বলতে থাকে যে ঠিক আছে, আজ থেকে তার নাম হলো হানি।
এখন এখানে হানি মারিয়ার কাছে জিজ্ঞেস করে যে সে কি তার মায়ের সাথে দেখা করতে চায়। মারিয়া তো তখন এটার জন্য সাথে সাথে হ্যাঁ বলতে থাকে, কারণ তার মায়ের জন্য তার খুব চিন্তা হচ্ছিল। এরপরেই হানি মারিয়াকে তার সাথে যাওয়ার জন্য বলে। এখন এসবের মাঝেই আমাদেরকে অন্য রুমে থাকা আনন্দ এবং রাগিনীকে দেখানো হয়। তারা তখন একে অপরের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, অর্থাৎ তারা শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। এটা দেখে মারিয়া হানিকে বলতে থাকে যে তার মা যেই রুমে আছে সেখানে তালা লাগানো। হানি তখন আরো বলে যে তালার চাবি কোথায় আছে সেটা সে জানে। এই বলে সে তখন মারিয়াকে নিয়ে এই বাড়ির সেই মন্দিরের রুমে চলে যায়, যেখানে কিনা সেই রুমের চাবি রাখা ছিল। তো এখানে যখন মারিয়া দরজা খোলার জন্য ভেতরে তাকায়, তখনই সে দেখতে থাকে যে তার মা অনেক অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে একদমই পাগল হয়ে গেছে। এসব দেখে তো মারিয়া তখন অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে আর একদমই দরজা খোলার সাহস করতে পারে না। এর জন্য দরজা না খুলেই সে তার রুমে ফিরে আসে। যদিও তার মন অনেক খারাপ হয়, কিন্তু করার কিছুই ছিল না। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। আমাদেরকে দেখানো হয় আনন্দ সেই মহিলা ডাক্তারকে আবারও বাসায় নিয়ে আসে এবং এইবার সে তাকে মারিয়ার কাছে নিয়ে আসে। মহিলাটা তখন মারিয়াকে ইনজেকশন দিতে থাকে। আসলে এই ইনজেকশন মারিয়ার জলদি সাবালিক হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ডিলে করার জন্য ছিল, যাতে করে সে সাবালিক তাড়াতাড়ি না হয়। কারণ এই ডার্ক রিচুয়ালের জন্য শুধুমাত্র নাবালিক মেয়েদেরকেই প্রয়োজন, আর এর জন্যই আনন্দ এই সব কিছু করাচ্ছিল। এরপরই আমাদের দেখানো হয় সবাই সেই রুম থেকে চলে যায়। মারিয়া তখন তার সব দুঃখ কষ্টের কথা হানির সাথে শেয়ার করতে থাকে, আর এসবের মাঝেই মারিয়া বলতে থাকে যে সে জানে না যে তার মা কবে ঠিক হবে, আর সে কবে আবারও সাধারণ জীবন কাটাতে পারবে, সে আবারও কবে তার স্কুলে যেতে পারবে, সে আবারও তার আগের জীবনে ফিরে যেতে চায়, কারণ তার সেই জীবনটা খুব ভালো ছিল। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় রাতের বেলা আনন্দ এবং শরৎ তাদের ওই তান্ত্রিক কাজ অব্যাহত রাখে। পরবর্তীতে তারা কোনো একটা জায়গা থেকে আরো একটা বিড়াল নিয়ে আসে, আর তাকেও সেই রুমের মধ্যে বেঁধে রাখে, আর আগের মতো করেই তার দেখভাল করতে শুরু করে দেয়, যেটা কিনা আসলে পরবর্তীতে সংঘটিত হওয়া রিচুয়ালের প্রস্তুতি ছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন সেই আশ্রম দেখানো হয়। সেই আশ্রমের মধ্যে থাকা আচারিয়া যখন দেখে যে অনেকটা দিন হয়ে গেছে, কিন্তু এখনো মারিয়ার কোনো খোঁজ নেই, সে তো কোনো যোগাযোগও করতে পারছে না। আর তো তার সাথে দেখা করতে আসার কথা, কিন্তু সে তো দেখাও করতে আসলো না। তখনই সে আশ্রম থেকে তাদের বাসার অ্যাড্রেস নিয়ে সেই পুরনো বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে সেই মিউজিক টিচারের সাথে দেখা করে এবং তার কাছে মারিয়া আর তার পরিবার কোথায় আছে এই ব্যাপারে জিজ্ঞেস করে। মিউজিক টিচার তখন তাকে বলতে থাকে যে তারা এই বাড়ি থেকে চলে গেছে, তাও প্রায় 1 বছর হয়েছে। তাই সে একদমই জানে না যে এখন ওই পরিবার কোথায় আছে বা কোথায় থাকে, তাদের সাথে তার যোগাযোগও নেই। তাছাড়া সে আরো বলতে থাকে যে ললিতা তার স্কুলেই বাচ্চাদেরকে পড়াতো, কিন্তু সেখানেও তো সে তার ব্যাপারে কোনো কিছুই জানিয়ে যায়নি। গত 1 বছর ধরে সে স্কুলেও আসছে না, কেউ জানেও না যে তারা কোথায় আছে। এদিকে আবারও আমাদেরকে আনন্দকে দেখানো হয়। সে ললিতাকে বারবার ওই ইনজেকশন দিতে থাকে। তাকে এভাবে সে পুরোপুরি আনস্টেবল করে রাখে, অর্থাৎ পাগল বানিয়ে দেয়। সে তাকে একদমই নর্মাল হতে দিচ্ছিল না, কারণ ললিতা যদি একবার তার সজ্ঞানে চলে আসে তাহলে মারিয়াকে দিয়ে তার এই কাজ কিছুতেই করাতে পারবে না। ললিতাই তাদেরকে এসব করতে দিবে না, আর সে অনেক বেশি ঝামেলা করবে। আর এর জন্যই আনন্দ ললিতাকে ওই ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, তাও কি পাগল বানিয়ে, যাতে সে কোনো কিছু করতে না পারে। এরপরই কিছুদিন পর দেখা যায় যখন সেই নতুন বিড়ালটা একই প্রসেসে বাচ্চাদেরকে জন্ম দেয়, তখন আনন্দ আবারও সেই একই জঘন্য কাজটা করে। সে দড়িতে ঝুলিয়ে বিড়ালটিকে মেরে ফেলে, আর বাচ্চাদের জন্ম দেওয়ার পর বিড়ালের মধ্যে থেকে যে রক্ত এবং খারাপ জিনিসগুলো বেরিয়ে এসেছিল, মারিয়া সেগুলো আগের বারের মতোই নিজের হাত দিয়ে একত্রিত করে আর একটা ছোট পাত্রে রেখে দেয়। এরপরই সেই পাত্রটা সে আনন্দর হাতে তুলে দেয়। সেই আগের মতো করেই তাকে সবটা করতে হয়। তার অনেক খারাপ লাগলেও এখন এই একই প্রসেস বারবার চলতে থাকে। একটার পর একটা বিড়াল আনা হয় আর সেসব মারিয়ার কাছে দেওয়া হয়, আর তাদের দেখাশোনা করে মারিয়া সেগুলোর বাচ্চা জন্ম নেওয়াতেও সাহায্য করত। কিন্তু তারপরই বিড়ালদেরকে মেরে ফেলা হতো। এসব মারিয়ার একেবারেই পছন্দ ছিল না, কিন্তু সে কিছু বলতেও পারছিল না। এরপরই আমাদেরকে দেখানো হয় একদিন সেই লেডি ডাক্তার আনন্দ এবং শরৎকে ওয়ার্নিং দেয় আর বলে যে যদি সে 2 বছর পর্যন্ত ললিতাকে এভাবেই ইনজেকশন দিতে থাকে তাহলে তার হরমোন একদমই পাল্টে যাবে এবং তার স্বাস্থ্যের উপর অনেক ক্ষতিকর প্রভাব পড়বে। আর তার উপরে যদি এইসব কিছুর ব্যাপারে কোনো কিছু বাইরে লিক হয়ে যায় একবার, তাহলে তো তাদের সবাইকে জেলে পাঠানো হবে, তারা কেউ আর রেহাই পাবে না।
তখন কি হবে তাদের? তাছাড়া তাদের কোনো রেপুটেশনও আর থাকবে না। কিন্তু তার এসব কথা শুনেও আনন্দর বিন্দু মাত্র ভয় লাগে না। তার মধ্যে তো কোনো অনুশোচনা বোধই নেই। টাকার লোভে পড়ে সে এই কাজগুলো করে, তাই তার সব বোধ বুদ্ধি হারিয়ে গেছে। সে কোনো কথাই শোনে না। সে তার এইসব কাজ চালিয়ে যেতে থাকে। সে কিছুতেই এটা থামাতে চায় না। এরপরই আমাদেরকে দেখানো হয় শরৎ এবং আনন্দ মিলে একটা তৃতীয় ব্যক্তির সাথে দেখা করতে যায়, আর তাকে তাদের কাজের ব্যাপারে বলতে থাকে। তারা বলতে থাকে যে দুনিয়াতে অনেক কম লোক আছে যারা কিনা বিড়ালের জাদুর কথা জানে। তার সাথে সাথে সে আরও বলতে থাকে যে পুরনো সময়ে যে লোকেদের এই ব্যাপারে জ্ঞান ছিল তারা এটার ব্যবহার করে অনেক বিলাসবহুল জীবন পার করেছে, কিন্তু সেই জাদুকে আজকের সময় হাসিল করা অতটাও সোজা না। এটা অনেক কঠিন একটা কাজ, সবাই পারে না। কারণ যেভাবে সাপ নিজের বাচ্চাদেরকে জন্ম দেওয়ার পরে নিজেকে বাঁচানোর জন্য তার বাচ্চাদের মধ্যে থেকেই কিছু বাচ্চাকে খেয়ে ফেলে, এরকম ভাবেই বিড়ালও তাদের বাচ্চার জন্মের পরে যে খারাপ রক্ত এবং জিনিসগুলো বের হয় সেগুলো খেয়ে ফেলে। আর এই খারাপ জিনিসগুলো হলো সেই জিনিস যেগুলোকে কিনা ইংরেজিতে মিউকাস বলা হয়। সে আরও বলতে থাকে যে আদিবাসী লোকেরা এই মিউকাসগুলোকে একত্রিত করে আর এটা তাদের মতো যারা রিচুয়াল করে তাদের কাছে বিক্রি করে। কিন্তু সবসময় এটার বিশুদ্ধতার উপরে ভরসা করা যায় না। না জানি তারা ব্যবসার জন্য উল্টোপাল্টা কিছু দিয়ে দেয়। এর জন্যই তারা নিজেরা বিভিন্ন বিড়ালের উপর লক্ষ্য রেখে সেখান থেকে আসল মিউকাস একত্রিত করছে। সে আরও বলতে থাকে যে এই মিউকাসগুলোকে একত্রিত করার পর একটা বিশেষ পূজা করতে হবে, যার মাধ্যমে যেই লোকটা সফলতা, ধন সম্পদ এবং সমৃদ্ধি চায় তাকে এই মিউকাসকে তাদের বাড়ির পাশের জমির মধ্যে পুঁতে দিতে হবে, আর সেখানেই একটা ক্যাকটাসের গাছ লাগাতে হবে। আর পরবর্তীতে যতদিন ওই গাছটা জীবিত থাকবে ততদিন তার বাড়িতে ধন সম্পদ আসতে থাকবে। তার আর কখনোই টাকা পয়সার অভাব হবে না, তার জীবন সাফল্যে ভরে যাবে। আর এটাই হলো তাদের আসল কাজ। তো এই সার্ভিসের বদলে অনেক বড়লোক এবং লোভী লোকেরা তাদেরকে টাকা দিতে থাকে। আর এর জন্যই আমরা বুঝতে পারি যে এই ডার্ক কাজের জন্য একজন নাবালিক মেয়ের প্রয়োজন। আর এর জন্য আনন্দ তার নিজেরই মেয়ে মারিয়াকে এই কাজের জন্য দিয়ে দেয়। টাকার জন্য সে তার ছোট্ট মেয়েটার শৈশবকালও তার কাছ থেকে কেড়ে নেয়। এরপরই দেখানো হয় যতই সময় যেতে থাকে ততই সময় তারা একবার এক একটা বিড়ালকে নিয়ে আসে, এবং এতদিনে তারা অনেক বিড়ালকেও মেরে ফেলেছিল। তার উপরে মারিয়ার উপর লাগাতার ইনজেকশনও দেওয়া হয়, আর তাকে দিয়ে এমন এমন কাজ করানোর জন্য মারিয়ার মানসিক স্থিতি একদমই নষ্ট হয়ে যাচ্ছিল। তার আর কোনো কিছুই ভালো লাগছিল না। এরপরই আমাদের দেখানো হয় এভাবেই দেখতে দেখতে অলমোস্ট 2 বছর পার হয়ে যায়। পুরো 2 বছর পর্যন্ত আনন্দ এবং শরৎ মিলে এই কাজ করতে থাকে। আর এরই মধ্যে একদিন যখন রাগিনী ঘরের মধ্যে প্রতিদিনের মতো কাজ করছিল, তখনই সে শুনতে পায় যে তাদের বাড়ির দরজাতে কেউ একজন খুব জোরে জোরে নক করছে। রাগিনী তো তখন বুঝতেই পারে না যে এই সময় আবার কে এসেছে। তাও সে দরজা খোলে, কিন্তু সেখানেই এই দৃশ্যটা কাট হয়ে যায়। আমরা আর দেখতে পাই না যে সেখানে আসলে কে এসেছিল। কিছুক্ষণ পর আমাদেরকে দেখানো হয় আনন্দ তার বাসায় চলে আসে। সে এসেই রাগিনীকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও রাগিনীকে খুঁজে পাচ্ছিল না। সে তখন মারিয়ার কাছে আসে আর তার কাছে রাগিনীর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে যে সে কোথায় গেল। মারিয়া বলতে থাকে যে আগের দিন সকালে রাগিনী তাকে খাবার তো দিয়ে গিয়েছিল, কিন্তু তারপর সে আর রাগিনীকে দেখেনি, তাই সে বলতে পারে না রাগিনী কোথায় আছে। এসব কথা শুনে আনন্দ এবং শরৎ তো খুব চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে যে রাগিনী হয়তো লোভে পড়ে গিয়েছিল, তাই সে এখানে থাকা সব টাকা পয়সা নিয়ে চুপচাপ পালিয়ে গেছে। তাই আনন্দ তাড়াতাড়ি রুমের ভেতর যায় তাদের টাকা পয়সা চেক করতে। কিন্তু যখন সে রুমের মধ্যে গিয়ে টাকা চেক করে তখন দেখে সব টাকা তো সেখানেই রয়েছে, কোনো টাকাই এদিক থেকে ওদিক হয়নি। তার মানে রাগিনী কোনো টাকা পয়সা নেয়নি। এসব দেখে তো তারা তখন আরো বেশি কনফিউজড হয়ে যায় যে এই মেয়ে গেল কোথায়। এরপরই আমাদেরকে দেখানো হয় একজন লোক একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে আনন্দ এবং শরতের কাছে আসে, আর তাদেরকে বলতে থাকে যে তারা যেন তার মেয়েকে দিয়েও সেই কাজগুলো করায় যে কাজগুলো মারিয়াকে করতে হচ্ছিল। আর এটা এই কারণেই কারণ এখন মারিয়া অনেক বেশি দুর্বল হয়ে গেছে। আগের মতো তাকে দিয়ে আর কাজ হচ্ছে না, তার পক্ষে আর এগুলো কন্টিনিউ করা সম্ভব ছিল না। এদিকে দেখানো হয় হানি আবারও মারিয়ার সামনে প্রকট হয়, আর মারিয়াকে তখন সে বলতে থাকে যে তার বাবা এখানে আরো একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসেছে, যাতে করে তার অবস্থাও কিছুদিন পরে মারিয়ার মতোই হয়। এই বলে হানি তখন মারিয়াকে সতর্ক করতে থাকে। সে তাকে বলতে থাকে যে কাজ কখনোই থামবে না, একবার যা শুরু হয়েছে তা থামার নয়, তাই এখনই তাদের কাছে সুযোগ আছে।
তাদেরকে এখনই কোনো একটা বুদ্ধি করে তাদের এই সব কিছু শেষ করে দিতে হবে, একদম চিরকালের জন্য, যাতে করে আর কারো জীবন নষ্ট না হয়, কোনো মা বিড়ালকেও তার বাচ্চা রেখে মারা যেতে না হয়। আর এই সময়টা তো তার বাবা বা কেউ বাসার মধ্যে নেই, এটাই মোক্ষম সুযোগ, তাদেরকে এক্ষুনি কিছু একটা করতে হবে। তাই সে যেন এখনই তার মায়ের কাছে যায় আর তার সাথে কথা বলে। মারিয়া তো তখন তার কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর তার কাছে গিয়ে সে খুব কান্না করতে থাকে আর বলতে থাকে যে সে এখানে আর এক মুহূর্তের জন্য থাকতে চায় না, তার এখানে দম বন্ধ হয়ে আসছে, সে আবারও আগের মতো থাকতে চায়, তার এখানে কোনো কিছুই ভালো লাগছে না, তাকে দিয়ে অনেক উল্টোপাল্টা কাজ করানো হচ্ছে, সে এসব আর নিতে পারছে না। তাই সে বলে যে কেননা তারা দুজনে মিলে এখান থেকে অনেক দূরে চলে যাবে, তাহলে তারা দুজন মিলে সেখানে খুব ভালো থাকবে। সে তার এই বাবাকে চায় না, কারণ তার বাবা তার কথা চিন্তা করেনি, তাই তারা দূরে গিয়ে ভালো করে বাঁচবে। তো তার এসব কথা শুনে ললিতা তখন বুঝতে পেরে যায় যে তার মেয়ে মারিয়া হানি নামের একজন কাল্পনিক মেয়ের সাথে কথা বলছে। এটা বুঝে সে তখনই তার মেয়েকে সান্ত্বনা দেয় আর বলতে থাকে যে সে যেন একদমই চিন্তা না করে, সে তার কথা মতোই সব করবে। সে আরো বলতে থাকে যে তারা আসলেই এখান থেকে অনেক বেশি দূরে চলে যাবে, যাতে করে মারিয়াকে আর কেউ কষ্ট দিতে না পারে, তারা দুজন মিলে অনেক ভালো থাকবে। কিন্তু এটার জন্য তো তাদেরকে অপেক্ষা করতে হবে, এখনই কোনো কিছু হওয়া সম্ভব নয়, তাকে ধৈর্য ধরতে হবে। এরপর সঠিক সময় যখনই আসবে তখনই তারা এখান থেকে পালিয়ে যাবে। তাই সে যেন চিন্তা না করে, তারা অবশ্যই পালাবে আর স্বাধীনভাবে জীবনযাপন করবে। এই কথা শুনে মারিয়াও খুশি হয়। এরপর ললিতা মারিয়ার অবস্থা দেখে ভীষণ কষ্ট পায় আর অনেক কান্নাকাটি করতে থাকে। তার সাথে সাথে তার বাচ্চা মেয়েটিও এই জঘন্য লোকেদের জালে ফেসে গেছে, না জানি সে কত কষ্ট সহ্য করেছে। এসবই সে তখন মারিয়াকে জড়িয়ে ধরে বলতে থাকে। কিন্তু ঠিক তখনই দেখা যায় ললিতার মাথায় একটা বুদ্ধি আসে। সে তখন মারিয়াকে বলে যে তাকে একটা কাজ করতে হবে, কিন্তু কি কাজ সেটা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপরই দেখা যায় মারিয়া চুপচাপ কিছু ট্যাবলেট নিয়ে নেয়, যেগুলো ললিতাকে দেওয়া হয়ে থাকে সবসময়। এগুলো নিয়ে সে তখন সেখানে থাকা একটা পানির বোতলের মধ্যে তা মিশিয়ে দেয়। এরপরই সে তার রুমে চলে যায়, যাতে কেউ কিচ্ছু বুঝতে না পারে। কিছুক্ষণ পরই দেখা যায় আনন্দ বাড়িতে আসে, আর সে আসার পরে প্রতিবারের মতোই মদ খাওয়ার জন্য বসে পড়ে। তো সেখানে আমরা তার পাশে সেই পানির বোতলটা দেখতে পাই। সে তো ওই পানির বোতল থেকেই পানি নিয়ে তার ড্রিঙ্কসে মেশায় আর সেটা খেতে থাকে। তার তো আর ধারণা ছিল না মারিয়া আর ললিতা মিলে কি করেছে। আসলে এই পানির মধ্যেই তো মারিয়া সেই ট্যাবলেটগুলো মিশিয়ে দিয়েছিল, আর এটা খাওয়ার পর ওষুধের রিয়াকশন শুরু হয়ে যায়। তখন তো আনন্দর অনেক বেশি নেশা হতে থাকে, সে একেবারে অজ্ঞানের মতো হয়ে পড়ে, কোনো কিছুরই জ্ঞান ছিল না তার মধ্যে। আর এটাই ছিল আসলে ললিতা আর মারিয়ার প্ল্যান। তারা এভাবেই আনন্দকে ললিতাকে দেওয়া ওষুধ দিয়েই কাবু করতে চেয়েছিল। তাই তার এমন অবস্থা দেখে মারিয়ারা ভীষণ খুশি হয়ে যায়, কারণ এটাই সুযোগ, এখনই তারা পালাতে পারবে। তো মারিয়া ললিতা তখন তাদের রুমের দরজা খুলে প্রথমে সেই দ্বিতীয় বাচ্চাটাকে তার রুম থেকে বের করে আনে, যাতে করে সেও সুরক্ষিত থাকে, আনন্দরা যেন তার কোনো ক্ষতি করতে না পারে। আর এরপরই ললিতা অজ্ঞান হয়ে থাকা আনন্দকে টানতে টানতে সেই পুজো করার রুমে নিয়ে যায়, যেখানে বসে আনন্দ এবং শরৎ ওই জঘন্য রিচুয়াল করত। সেখানে যাওয়ার পরই ললিতা কিছু একটা ভাবতে থাকে, তার মাথায় কিছু তো চলছে। এরপর সে আর এক মুহূর্ত দেরি না করে আনন্দর উপর বারবার আঘাত করতে থাকে, আর এভাবেই আঘাত করতে করতে তাকে সেখানেই জানে মেরে ফেলে। কারণ এরকম শয়তানের মরে যাওয়াই ভালো, যে টাকার জন্য বউ বাচ্চার কথাও চিন্তা করলো না। এরপর যে রুমে আনন্দ বিড়ালদেরকে ঝুলিয়ে মেরে ফেলতো, সেখানে ললিতা আর মারিয়া মিলে আনন্দকেও ফাঁসিতে ঝুলিয়ে দেয়, কারণ এটাই তার জন্য প্রাপ্য ছিল। কারণ সে যা যা করেছে সবই ছিল চরম পাপ। নিজেদের জঘন্য রিচুয়াল পালন করতে গিয়ে কতগুলো বিড়ালকে তারা মেরে ফেলেছে। তাছাড়া মারিয়ার শরীরকেও তারা ভালোভাবে বেড়ে উঠতে দেয়নি, এটা তার শরীরের উপরেও অনেক প্রভাব পড়েছে। আর এত বছর যাবৎ ললিতার উপর সে অনেক অত্যাচার করে গেছে, যা কখনোই সহ্যের সীমায় ছিল না। তবে আজ সেই সব অত্যাচারের প্রতিশোধ নেয় ললিতা। যাক, তো ফাঁসিতে ঝোলানোর মাধ্যমে আনন্দর জীবন চিরতরে এখানেই শেষ হয়ে যায়। আর এই কাজ করতে পেরে ললিতা তো তখন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ এই লোকটার উপর বিশ্বাস করে সে এত কষ্ট সহ্য করেছে।
আর তার এটুকু বাচ্চা মেয়ে এত কিছুর মধ্য দিয়ে গেছে, তাই সে তাকে কিছুতেই আর বাঁচিয়ে রাখতে পারত না। তাই সুযোগ বুঝেই তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, যাতে করে সে আর কখনো এসব কাজ করতে না পারে। এরপরে দৃশ্য চলে যায় পরদিন। সকাল হলেই পুলিশকে এই খবর জানানো হয়। পুলিশ তো খবর পেয়ে সাথে সাথে সেই বাড়িতে চলে আসে, আর ললিতাকেও গ্রেফতার করে তাদের সাথে নিয়ে চলে যায়। ললিতারা কিন্তু এখান থেকে চলে যেতে পারত, তাহলে তারা ভালো থাকতে পারত, কেন যে এখানে থাকলো। যাক, ললিতাকে গ্রেফতার করার পর দেখা যায় ললিতা ভয় পাবার বদলে উল্টো খুশিই হয়, কারণ এখানে সে 2টা বছর টর্চার সহ্য করেছে। আর সেই থেকে 2 বছর পর ললিতা এই প্রথমবারের মতো খোলা আকাশ দেখল, আর বাইরের প্রকৃতিও সে দেখতে পাচ্ছে এখন। কারণ এই 2 বছরে সে একবারের জন্য বাসার বাইরে বের হতে পারেনি। তাকে সর্বক্ষণ ওই রুমের মধ্যেই বন্দি করে রাখা হয়েছিল আর অনবরত টর্চার করা হয়েছিল। তাই এতদিন পর সবকিছু দেখতে পেয়ে তার অনেক তৃপ্তি মেলে। তো এরপরই এখানে পুলিশের লোকেরা তাকে হসপিটালে নিয়ে যায়। এই সবই ছিল তাদের ইনভেস্টিগেশনেরই একটা অংশ। তো এরপরই তাকে সেখানে রেখে একটা ইনজেকশন দেওয়া হয়, আর এটা ছিল এমন একটা ইনজেকশন যার মাধ্যমে সে অজ্ঞান হয়ে যায়। আর এই অবস্থাতেই সে সব সত্যি সত্যি কথা বলতে শুরু করে। সে তার অবচেতন মনেই অনেক কিছু বলে দিচ্ছিল। এভাবেই আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তো এখানে জিজ্ঞাসাবাদের সময় ললিতার কাছে তার সাথে এতদিন কি কি হয়েছে সেই সব কিছু জিজ্ঞেস করা হয়। ললিতা তখন প্রথম থেকে শেষ পর্যন্ত হওয়া সকল কাহিনী তাদেরকে বলতে থাকে। সে বলতে থাকে কিভাবে তার আনন্দর সাথে লাভ ম্যারেজ হয়েছিল। তারা একে অপরকে অনেক ভালোবাসতো, বিশেষ করে ললিতা। তাই তো সে আনন্দকে এত বিশ্বাস করেছিল। তাছাড়া তাদের বিয়ের পর তার কোল আলো করে মারিয়ার জন্ম হয়। সে তো খুব খুশি ছিল। তাছাড়া সে জানাতে থাকে যে তাদের বিয়ের শুরু থেকেই আনন্দ অনেক অদ্ভুত অদ্ভুত পূজা করত, কিন্তু সে এসবে খুব একটা পাত্তা দেয়নি তখন। তবে একটা সময় দেখা যায় সে তার চাকরিতে গিয়েও এসব পুজো করতে থাকে, আর এই পুজোর জন্যই তাকে চাকরি থেকেও বের করে দেওয়া হয়, কারণ সেখানকার কেউ এসবকে ভালো চোখে নেয়নি। আর সে যেমনটা করত এতে এই ব্যাপারগুলো কেউই ভালোভাবে নিবে না, তাই তাকে তারা চাকরি থেকে বের করে দেয়। এরপর আনন্দও আর কোনো চাকরি খোঁজার চেষ্টা করেনি। এরপর থেকে সে ধীরে ধীরে তার ডার্ক রিচুয়াল করা আরো বেশি করে শুরু করে দেয়। সে তার মেয়ে মারিয়াকে কাজে লাগিয়ে বিড়ালদেরকে বাসায় আনতো আর তাদেরকে ধীরে ধীরে মেরে ফেলতো। আসলে তাদের এভাবেই কালো জাদু হাসিল করার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। সে অনেক জঘন্য জঘন্য কাজ করত। তাকে বিভিন্ন ওষুধ ইনজেকশন দিয়ে পাগলও বানিয়ে রাখত আর অনেক অত্যাচার করত। এই সব কিছুর জন্যই ললিতা তার উপরে থাকা রাগ এবং ক্ষোভের জন্য প্রথমে সেখানে থাকা রাগিনীকে মেরে ফেলে, কারণ সেও এই সব কিছুর সাথে জড়িত ছিল। এমনকি সে তো তার স্বামীর সাথে খারাপ সম্পর্কেও জড়িয়েছিল। তো এরপরই সে নিজের হাজবেন্ড আনন্দকেও মেরে ফেলে, আর এসব নিয়ে তার কোনো আফসোস নেই। এসব শোনার পর এখানে থাকা পুলিশের লোকেরা তার কাছে জিজ্ঞেস করে যে এই রাগিনী কে ছিল। তখন আমরা আসল সত্যিটা জানতে পারি। সেদিন আচেরিয়া ললিতা এবং মারিয়াকে খুঁজতে খুঁজতে এই বাড়ি পর্যন্ত এসেছিল। এই বাড়ির অ্যাড্রেস সে অনেক কষ্টে জানতে পেরেছিল, কিন্তু সেখানে যাওয়ার পর রাগিনী দরজা খোলে। আর সে যখন রাগিনীকে বলে যে সে মারিয়া এবং ললিতার সাথে দেখা করতে এসেছে, তখন রাগিনী তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলতে থাকে। সে তাকে আরো বলতে থাকে যে মারিয়া এবং ললিতা দুজনেরই শরীরের অবস্থা ভালো না, তারা অনেক অসুস্থ, তাই আচারিয়া যেন এখান থেকে চলে যায়। কিন্তু আচারিয়া তার এই কথাতে অটুট ছিল। সে এখানে মারিয়ার সাথে দেখা না করে যাবে না। এদিকে মারিয়া তখন তাদের কথার আওয়াজ শুনে সেখানে চলে আসে। তাকে দেখেই তো আচারিয়া তার কাছে দৌড়ে যায়। মারিয়া অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কিন্তু আচারিয়া তখন মারিয়ার এমন খারাপ অবস্থা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন রাগিনীকে অনুরোধ করে বলতে থাকে যে সে একবারের জন্য ললিতার সাথে দেখা করতে চায়, তার যেন কোনোভাবে সন্দেহ না হয়। তাই রাগিনী তখন তার কোনো পথ না থাকায় প্রথমে নিজে ললিতার কাছে যায় এবং প্রত্যেকবারের মতো তাকে ইনজেকশন দিতে থাকে, যাতে করে আচারিয়ার ললিতার সাথে দেখা করার আগে সে তাকে কন্ট্রোল করতে পারে। কিন্তু তখন ললিতা ইচ্ছা করে ঘুমিয়ে থাকার নাটক করছিল, আর সে তখন এই সুযোগ পেয়ে রাগিনীকে আঘাত করে সেখানেই মেরে ফেলে। এবার আওয়াজ শুনে আচারিয়া এবং মারিয়া তাদের রুমে চলে আসে। সেখানে ললিতা আচারিয়াকে তার সাথে হওয়া সবকিছুর ব্যাপারে জানিয়ে দেয়, যেমন বিড়ালদেরকে এনে এনে মেরে ফেলা, মারিয়ার উপরে করা এই কাজ, ইনজেকশন এবং আনন্দ আর শরতের কালো কাজ, এই সব কিছু নিয়ে সে আচারিয়াকে জানিয়ে দেয়। পরবর্তীতে আচারিয়া পুলিশের কাছে এই ব্যাপারে কমপ্লেন করতে ভয় পায়,
আর নিজেই রাগিনীর লাশ গুম করে দেয়। এ ব্যাপারে সে কাউকে কোনো কিছু জানায় না। এরপর বর্তমানে পুলিশ ললিতার কাছে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, আর তখনই এখানে আমাদের সামনে আসে এক করুণ সত্য। ললিতা তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আনন্দ এবং তার লোকেরা মারিয়াকে ইঞ্জেকশন দিতে দিতে তার অবস্থা একদমই খারাপ করে দিয়েছিল। তারপর থেকে মারিয়া অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে, আর সাধারণ জীবন পার করার মতো অবস্থাতে সে ছিল না। তখন ললিতা বলে যে সে তার মেয়েকে ওই অবস্থায় থাকতে দিতে দেখতে পারছিল না, তাই সে তার ফুলের মতো বাচ্চাটাকে নিজের হাতেই শেষ করে দিয়েছে, যাতে করে তাকে দুনিয়াতে থেকে জাহান্নামের মতো জীবন না পার করতে হয়। ললিতার মতে সে তার মেয়েকে দুনিয়ার সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়েছিল, কিন্তু এটা কতটা ঠিক ছিল এবং কতটা ভুল তার ফলাফল হয়তো আমরা কেউ দিতে পারবো না। যাক, এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। কালো জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই গল্পের মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে। আর টাকার লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে ফেলতে পারে সেটাও আমরা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছি। তো আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।